Welcome to another episode of Mishti Mukhe Adda with Indrani and me Tanuja. আমাদের এই মিষ্টি মুখে আড্ডা একটি সেলিব্রিটি চ্যাট শো, যেখানে আমরা একজন নতুন সেলিব্রিটিকে তুলে ধরি ফ্রম ভেরিয়াস ওয়ার্কস অফ লাইফ এবং তাদের জার্নি, তাদের সাকসেস স্টোরি, তাদের আপস অ্যান্ড ডাউনস, তাদের চ্যালেঞ্জেস, স্ট্রেংথস অ্যান্ড উইকনেসকে আমরা এখানে শেয়ার করি। ওভার টু ইউ ইন্দ্রাণী। আজ কয়েকদিন ধরেই আমাদের সমস্ত পৃথিবী প্রখর দাবানলে উত্তপ্ত হয়ে রয়েছে। তো সেই তাপটা একটু কমাতে আজকে আমরা মিষ্টি মুখে আড্ডায় হাজির হয়েছি বাইপাসের ধারে, ঠিক ধাবার কাছেই এনএক্স লাউঞ্জে। আমি প্রথমেই এনএক্স লাউঞ্জের যিনি ওনার রাজুকে অনেক ধন্যবাদ জানাবো যে আজকে ও আমাদের সাথে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে। আর এই আড্ডাটা আপনারা প্রত্যেকটা মাসেই আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন। প্লিজ আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু ফলো করবেন। আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন আজকের এপিসোডটা শুরু করি। সঙ্গে রয়েছি এবং সঙ্গে আছে আমার সাথে একজন বিখ্যাত সেলিব্রিটি। কি নাম বলুন তো? জয়ন্ত চৌধুরী। ওভার টু জয়ন্ত চৌধুরী। বিফোর উই স্টার্ট উইথ জয়ন্ত চৌধুরী, আমি একটু জাস্ট অ্যাড করে দিতে চাই ইন্দ্রাণী। সেটা হচ্ছে জয়ন্ত চৌধুরী একজন ফেমাস ফিনান্সিয়াল প্ল্যানার, ইনভেস্টমেন্ট প্ল্যানার। হি হ্যাজ ডান হিজ MBA ইন ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আর খুব কৃতি একজন ব্যক্তি, যিনি ফিনান্সের নুকস অ্যান্ড কর্নার্স নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করছে। তাই আপনাদের যদি কোনো ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যানস থাকে, মিউচুয়াল ফান্ড, SIP or any instrument that you want to invest in, do connect with Jayanta Chaudhary. So over to you, Jayanta. তুমি তোমার লাইফ জার্নি সম্বন্ধে একটু আমাদের যদি একটু বলো। তোমার এই প্ল্যান সম্পর্কে, তোমার কাজ সম্পর্কে, তুমি কিভাবে এগোতে চাও, ফিউচার প্ল্যান তোমার কি কি, সেইগুলো তুমি একটু যদি শেয়ার করো সবার সাথে। ওকে, ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আমরা যে কাজটা করি, যে একজন মানুষের ডে টু ডে এক্সপেন্স, মান্থলি এক্সপেন্স বাদ দিয়ে যে টাকাটা সে ফিউচারের জন্য রাখে, সেইখানে আমাদের গাইডেন্সটা থাকে। এবার সবসময় আমরা যে একটা কথা বলি যে দেখুন, মার্কেট বিহেভিয়ার এক এক সময় এক এক রকম হবে, সেটা আমাদের হাতে নেই। কোনো সময় কেউ বলে যে দাদা কখন ইনভেস্ট করা উচিত, আমরা সবসময় তাকে বলি দেখুন মার্কেট কখন পড়ে যাবে, কখন মার্কেটের গ্রোথ হবে, কখন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ লাগবে, এটা আমিও জানি না, আপনিও জানি না। আপনিও যখন জানেন না, আমিও যখন জানি না। আমাদের সবারই একটাই পয়েন্ট, যে ইনভেস্টেড থাকতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকের একটা স্বভাব থাকে যে কতটা জমাতে পারলাম, এটা কিন্তু প্রত্যেক মানুষের আলাদা আলাদা। কেউ খুবই সঞ্চয়ী মানুষ, সে যদি ঠিক করে যে মাসে আমি 20,000 টাকা জমাবো, সে যে কোনো উপায়ে সেটা জমাতে পারে। অনেকে আবার সমস্ত খরচাপাতি বাদ দিয়ে যেটুকু পড়ে রইল সেটুকু সে রেখে দিল ফিউচারের জন্য। তো আমরা এটাই বলি যে মার্কেট বিহেভিয়ারকে কন্ট্রোল না করলে, নিজের বিহেভিয়ারটাকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে ওয়েলথ ক্রিয়েশন হবেই। কারণ খাওয়ার আগে আমরা যেটাকে তুলে নিই সেটাকে বলে নৈবেদ্য, ভগবানকে দেওয়া যায়। খাওয়ার পরে যেটা পড়ে থাকে উচ্ছিষ্ট, সেটা কিন্তু পোষ্য পশু পাখি তাদের জন্য। সেরকমই একটা সেভিংসের পার্ট, যেটা সব কিছু করার পরে পড়ে রইলো, সেই উচ্ছিষ্টটা দিয়ে একটা লোকের ভবিষ্যৎ, এটা কিন্তু কখনোই ঠিক নয়। ঠিক কথাই, একদম ঠিক বলেছো। আমাদের মানে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি। আমি এটা, আমার যখন কারোর সঙ্গে কথা হয় আমি বলি দেখুন, মার্কেট যখন পড়বে তার হয়তো 10 মিনিট আগে আমি জানতে পারবো, আপনাকে আমি সেরমভাবে গাইড করতে পারবো না। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে এবারেরটাই শেষ নয়। এইখানে যেখানে মানুষ নার্ভ ফেল করে, যেখানে মানুষ ইমোশনাল হয়ে যায়, সেখান থেকে আমাদের ক্যালকুলেশন শুরু হয়। আমরা হয়তো বলছি যে দাঁড়িয়ে যান, আপনার এই ফান্ডটা একটু কয়েকদিন থাক, আমি একটা অন্য ফান্ডের ব্যবস্থা করছি। এইটুকু সহযোগিতা আমাদের থেকে থাকে, বাকিটা পুরোটাই ইনভেস্টরের ক্রেডিট। এবার একটা জাস্ট ছোট্ট আমি কোয়েশ্চেন করতে চাই এই ইনভেস্টমেন্ট রিলেটেড, জয়ন্ত। আমার কাছে যদি একটা টাকার পুঁজি থাকে, আমি কি সেটা একটা সেফ ফান্ড, যেমন পিপিএফটা আমরা জানি ছোট থেকে আমাদের বাবা মারা বলেছেন যে পিপিএফ এ ইনভেস্ট করো, তো শুড বি ইনভেস্ট ইন পিপিএফ নাকি আমরা অন্য কোনো ইনস্ট্রুমেন্টে করতে পারি? নিশ্চয়ই, এটা খুব ভালো প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা একটা ফিচার্স থাকে। যে প্রোডাক্ট গ্যারান্টেড, সেই প্রোডাক্ট আমাকে মুদ্রাস্ফীতির সমান রিটার্ন দেয়।
এটা হচ্ছে থাম্বনেল। একটা ব্যাংকের এফডি, একটা পিপিএফ 7 থেকে যে 8% রিটার্নটা ঠিক হয়, সেটা ব্যাংকের ওই রেপো রেট, রিভার্স রেপো রেট অনুযায়ী ইনফ্লেশন ক্যালকুলেট করার পর রেটটা ঠিক হয়। মানে ধরে নেওয়া যেতে পারে আজকে হয়তো 1 বছরে আমার একটা খরচা বছরে 1,00,000 টাকা, আমি 5 বছরের জন্য ব্যাংকে রাখলাম। 5 বছর পর আমি যে টাকাটা পাবো সেটা হয়তো 5 বছর পরে যে মুদ্রাস্ফীতি যোগ হবে ওই টাকাটাই আমি পাবো। তার মানে ব্যাংক, পিপিএফ এগুলো ডেট ক্যাটাগরির প্রোডাক্ট, সবকটা মুদ্রাস্ফীতির সমান রিটার্ন দেয়। কিন্তু ডিসিপ্লিন ইনভেস্টার তৈরি হয় এই ফিক্সড রিটার্নের মাধ্যমে। কারণ হচ্ছে কি, যদি কেউ একটা ইনভেস্টমেন্ট করলো, সেখান থেকে তুলে নেওয়ার প্রবণতা খুব বেশি থাকে, তখন যদি সে বারবার করে সেটাকে উইথড্র করে আদার্স খরচাকে মিট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু সে গোল রিচ করতে পারে না। যখন কেউ নতুন ইনভেস্টমেন্ট শুরু করছে, খরচাটাকে আটকানোর একটাই উপায় এপিপিএফ, ব্যাংক এফডি। এটা একটা শুরুর দিকের ইনভেস্টমেন্ট হিসাবে খুব ভালো ইনভেস্টমেন্ট। আর বাকি যা যা রয়েছে, যে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, আপনাকে যদি মার্কেটের যে রিটার্নটা সেটা ইনফ্লেশন এর ওপরে রিটার্ন দেয়, সেই রিটার্নটা আমি যদি নিতে চাই, তবে আই হ্যাভ টু টেক পার্ট ইন ইকুইটি। মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট স্টক SIP, হতে পারে। হ্যাঁ, যাদের অনেক বেশি ক্যাপিটাল রয়েছে তারা অ্যাঞ্জেল ইনভেস্টর হিসাবে বিজনেসকে ফান্ডিং করে। বিজনেসকে যে ফান্ডিং করছে সে হয়তো দেখে নিল যে 10টা বিজনেস খুবই ভালো, তার মধ্যে সে যখন 10টা বিজনেস ইনভেস্ট করছে, 3টে বিজনেস হয়তো চলবে না, 2 থেকে 3টে বিজনেস অ্যাভারেজ রিটার্ন দেবে, কিন্তু আরও কয়েকটা আছে তারা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেবে। এটাই হচ্ছে গিয়ে বিজনেসের একটা প্যাটার্ন। আর মিউচুয়াল ফান্ডসের মধ্যে এটাই হয় যে মিউচুয়াল ফান্ডস একদম কয়েকটা কোম্পানিকে সিলেক্ট করে নেয়, তার ওপর যে ফান্ড ম্যানেজার থাকে সে ফান্ডগুলোকে তাদের মেশিনারি দিয়ে হোক, এখন এআই অনেকটা হেল্প করে তাতে, এইভাবে সেভাবে ফান্ডটাকে ম্যানেজ করে একটা এক্সট্রা আলফা যেটা রিটার্ন জেনারেট করার চেষ্টা করে। আচ্ছা তোমার মতে ধরো পোস্ট অফিসে যে আমরা রেকারিং ডিপোজিট করি, তো এটা কি বেটার, বা ধরো আমরা কিষাণ বিকাশ পত্র করছি, হ্যাঁ, তো এগুলো এগুলো সম্পর্কে তুমি কি বলবে? একদম, এগুলো প্রত্যেকটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। আমরা জানি পোস্ট অফিস একটা ভারত সরকারের অনুমোদিত একটা সংস্থা। হুম, এখানে যে টাকাটা সেটা 100% সুরক্ষিত। পিপিএফ যেরকম একটা 100% সুরক্ষিত, হুম, কেউ যদি কোনো কারণে দেউলিয়াও পর্যন্ত হয়ে যায় পিপিএফ এর টাকা অ্যাটাচ হয়, এটা একটা খুব ভালো জিনিস। কিন্তু পিপিএফ বা এই ধরনের গ্যারান্টেড যে প্ল্যানগুলো, সেগুলো আপনি দেখবেন রিটার্ন ওই 7 থেকে 8%। এইগুলো কি করে, এগুলো একটা ডিসিপ্লিন ইনভেস্টার তৈরি করে। আমি একটা সিকিউর রিটার্ন চাইছি সেটা তৈরি করে। হুম, কারোর হয়তো আমরা হয়তো এরকম দেখি যে কারোর খরচা হাত খুব বড়, সে প্রচুর খরচা করে। হুম, আমরা তাহলে সবসময় বলি আগে এমন জায়গায় টাকাটা পার্ক করে দিন যেটা গ্যারান্টেড এবং আপনি তুলতে পারবেন না। আচ্ছা, তার জন্য পিপিএফ যে 15 বছরের লক থাকে, 1.5 লক্ষ টাকা বছরে দিলে গভর্নমেন্ট এটিসি বেনিফিট ঠিক। দেয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে নিয়েছে যে ভারতবর্ষের নাগরিকদের কোন ইনভেস্টমেন্টটা সবার আগে করা উচিত, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন ট্যাক্সের ছাড়গুলো আসে। গভর্নমেন্ট যেটাকে ডিসকারেজ করার চেষ্টা করে সেখান থেকে ট্যাক্স কাটে, যেগুলোকে এনকারেজ করার চেষ্টা করে সেখানে ট্যাক্সের বেনিফিট দেয়। তার মধ্যে দেখবেন এইচটিসির মধ্যে ব্যাংকের কিছু লক এফডি, ইন্স্যুরেন্স পলিসি, তার মধ্যে থাকে হচ্ছে গিয়ে পোস্ট অফিসের যে সমস্ত স্কিমগুলো, এগুলো 80D একটা গভর্নমেন্টের স্কিম, মানে ট্যাক্স বেনিফিটের জায়গা রয়েছে যেখানে মেডিক্লেমকে দেওয়া হয়। কেউ 25,000 টাকা প্লাস জিএসটি মেডিক্লেমে পায়। মেডিক্লেমটা, এবার যদি সিনিয়র সিটিজেন প্যারেন্টস ইন ল থাকে, হ্যাঁ, তাহলে অ্যাডিশনাল 50,000, আপ টু 50,000 পেতে পারে কেউ। আচ্ছা, আচ্ছা, এই 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 জিনিসগুলো আমাদেরকে একটু এক্সপ্লেন করো যে আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে ধরো একটু বয়স্ক হয়ে গেছে যারা আহ, তাদের শুধুমাত্র সংসারটা চলেই শুধু পেনশন দিয়ে, তো তাদের ক্ষেত্রে কিরকম পেনশন হলো বা ফিক্সড ডিপোজিট ফিক্সড হলো, ডিপোজিট তার হলো, থেকে যা হ্যাঁ, রিটার্নটা তার পাচ্ছে, থেকে যে রিটার্নটা পাচ্ছে, তো তাদের ক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস করবে? দেখুন, মানুষের প্রত্যেকটা যখন আর্নিং শুরু হয় সে সময় দুটো ফেজ থাকে। একটাকে আমরা বলি অ্যাকুমুলেশন ফেজ। হয়তো কেউ 30 বছরে চাকরি জয়েন করলো, 60 বছর অবধি চাকরি করলো, সে ইনকাম করছে এবং পরবর্তী লাইফটার টাকাটা তাকে এখান থেকেই সঞ্চয় করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ। হ্যাঁ, এরপরে 60 বছরে যখন তার চাকরি থাকলো না, জমা টাকায় খাবে, তার সংসার চলবে, খাওয়া দাওয়া সব কিছু। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ। আচ্ছা, মানুষ যখন ডিস্ট্রিবিউশন ফেজে চলে গেল, সবার আগে যেটা খেয়াল করা উচিত সেটা বাজেটিং। আচ্ছা, কারণ যখন আমরা আর্ন করি তখন আমাদের লোন দেওয়ার জন্য লোকে রেডি থাকে, তখন অনেক রকম সুবিধা থাকে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কোনো রকম স্যালারি হাইক হলো, হুম, পার্কস পাওয়া গেল। কিন্তু যখন ডিস্ট্রিবিউশন ফেজে একজন বৃদ্ধ মানুষ, 60 বছর ধরলে আমরা বৃদ্ধই ধরতে পারি, সেরকম তার সব যে পয়েন্টে স্টিক করে থাকা উচিত সেটা হচ্ছে গিয়ে
বাজেট। আর আর যেটা করা উচিত আমার মনে হয়, আমি সবসময় সাজেস্ট করি যে এমার্জেন্সি ফান্ড বলে কিছু ফান্ড রাখুন। অনেক জিনিসই আমরা জানি যে রিটার্ন ভালো দেয় কি লক থাকে, কিন্তু আমার যদি আজ বাদে কাল হঠাৎ করে একটা ডাক্তারের কাছে যেতে হয়, একটা অ্যাম্বুলেন্স করতে হয়, তখন যদি আমার অ্যাটলিস্ট এখন একটা প্রাইভেট হসপিটালে গেলে 10 থেকে 20 হাজার টাকা খরচ হয়, অ্যাম্বুলেন্সের খরচা কি, ইনিশিয়াল একটা ক্যাশ ডিপোজিট করতে হয়। তো সেই হিসাবে অ্যাটলিস্ট আমরা বলি একটা এমার্জেন্সি ফান্ড রাখুন। মেডিক্লেম খুব বয়স হয়ে গেলে তো আর করা সম্ভব হয় না, কারণ মেডিক্লেম আগেই নিতে হয় যখন তার শরীর স্বাস্থ্য সব মোটামুটি ঠিকঠাক ঠিকঠাক, রয়েছে। হ্যাঁ। তো মেডিক্লেম থাকতে করে নেওয়া ভালো, কারণ জীবন বীমা ক্ষেত্রে আমরা দেখেছি একজনের মৃত্যু হওয়ার পর টাকা পায়, মৃত্যু একবারই হবে, কিন্তু অসুস্থতার মধ্যে দিয়ে একটা লোক বারবার যেতে পারে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে তার মানে টাকা কমে যাওয়া, এক ক্যাপিটাল থেকে টাকা চলে যাচ্ছে, এটা খুব মর্মান্তিক ব্যাপার। ঠিক কথা। এটা একদম ঠিক। এবার জয়ন্ত, আমরা তো অনেকক্ষণ ফিনান্স ডিসকাস করলাম, এবার একটু জয়ন্তর পার্সোনাল লাইফে চলে যাই। আমরা জানতে চাইবো, আমি আর ইন্দ্রাণী, তোমার লাইফের সবচেয়ে হ্যাপি মোমেন্ট কি ছিল? আচ্ছা, এইটা বলতে গেলে বলতে হয় যে আমি কেন এই প্রফেশনে এসেছি, তার পেছনে ওই একটাই কারণ। অ্যাকচুয়ালি আমি এই বিজনেসে মোটামুটি সেকেন্ড জেনারেশন। আমার বাবা একজন মাস্টারমশাই ছিলেন, এবং উনি তারপর জীবন বীমার এজেন্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেন, এবং ওনার একটা বিরাট ক্লায়েন্ট বেস ছিল, যেটা টিচার সেক্টরে প্রচুর শিক্ষক শিক্ষিকা আমরা যেখানে থাকতাম বাবার কাছ থেকে জীবন বীমা নিয়েছিলেন। সেরকমই একটা ঘটনা, যে আমি ছোটবেলায় বুঝতাম না বীমাটা কি, বুঝলাম যে জমানো টাকাটা খুব সিরিয়াসলি জমা করা হতো, তাদেরকে রসিদ দেওয়া হতো, ম্যাচুরিটি হতো, এটা আমি দেখেছি। কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশন করি, তখন একটা ঘটনা ঘটে যে আমার বাবার পরিচিত একজন মাস্টারমশাইয়ের বাড়িতে যে ফল বিক্রেতা আসতেন, তো সেও একটা বিমা পলিসি করেছিল ছোট অ্যামাউন্টে। তারপরে আমরা জানতে পারি ভদ্রলোক অনেকদিন ধরে আসছেন না, কারণ ওনার সানস্ট্রোক হয়েছে। এবার সানস্ট্রোক হওয়ার পর আমরা তাকে দেখতে গেলাম, সে খুব একটা ভালো অবস্থায় ছিল না, এবং কিছুদিনের পর তার মৃত্যু হয়। যখন আমি এবং আমার বাবার স্কুটারে করে গেছিলাম ওনার বাড়িতে, আমার এখনো মনে পড়ে, ওনাদের সামনে একটা চৌকি ছিল, ওখানে পরিবার নিয়ে বাকি সবাই বসে আছে। তো বললো টাকাটা, তখন জানানো হয় যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। এবার ওনার নমিনি ওনার স্ত্রী ছিলেন, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তারপরে ওনাদের বাড়ির লোককে দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা হয়, এবং এখন যেমন ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, তখন চেক দেওয়া হতো। তো চেকটা নিয়ে আমরা যখন যাই, তখন ভদ্রমহিলা কাঁদছেন। বাবা বলেছিলেন যে দেখুন দিদি, যা হওয়ার হয়ে গেছে, কিছু তো করার নেই। তখন ওই ভদ্রমহিলা বলেন যে এতদিন অবধি উনি মৃত্যু হওয়ার পর যারা এসছে তারা শুধু পয়সা নিতে এসেছে, অনেক জায়গায় বাকি টাকি ছিল, আজকে প্রথম আপনি কিছু দিতে আসলেন। তো সেই সময় আমার একটা ফিলিংস এসছিল যে এটা শুধুমাত্র একটা সঞ্চয় না, এটা একটা পরিবারের কাছে একটা বড় ছাতার মতো একটা সাপোর্ট, যেটা অন্য অন্য ঝড় বৃষ্টি থেকে পরিবারকে রক্ষা করবে। অ্যাটলিস্ট তার ধার দেনা যা যা রয়েছে এক্সিস্টিং, সেটা হবে। কারণ আমরা যখন প্র্যাকটিক্যালি দেখতে গেলে যখন জন্মাই, তখন তো আমাদের হাতে টাকা পয়সা কিছু থাকে না। তো যখন চলে যাচ্ছে একটা মানুষ, তখন যদি সে নিজের খরচাটুকু করে যেতে পারে, এটার একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ জন্মানোর অন্তত 1 বছর আগে এবং মৃত্যুর অন্তত 1 বছর পর অবধি একটা মানুষের খরচ চলে। জন্মানোর আগে ভ্যাকসিনেশন থেকে শুরু করে এই করে, এবং ঠিক, মৃত্যুর পরে একেবারে যখন ঠিক। তার হ্যাঁ। একটা ক্রিয়াকলাপ, সে হিন্দু হোক কি মুসলিম হোক, হ্যাঁ, যে একদম। ধর্মাবলম্বী হোক, তাদের একটা করে অ্যাটলিস্ট এই সময়ের খরচাটুকু যদি ব্যবস্থা করে রাখাটা একটা মানুষের ডিউটির মধ্যে পড়ে। এবং অনেক সময় আমরা দেখেছি যে মেডিক্লেমের ক্ষেত্রে অনেক ক্লেম আটকায়, বা কিছু ইন্স্যুরেন্স আপনি যদি বলেন, তাহলে ইন্স্যুরেন্স এমন একটা কন্ট্রাক্ট যেখানে সবসময় একটা বাচ্চা শিশুর মতো সত্যি কথা বললে ক্লেম কোনোদিন আটকাবে না। হয় পলিসিটা প্রথমেই রিজেক্ট হয়ে যাবে, নেবে না, যদি নেমে যায়, এসে গেল পলিসিটা, তাহলে কোনোভাবে ক্লেম রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। আমরা সবসময় জন্য বলি যে ইন্স্যুরেন্স পলিসি যখন আপনি নিচ্ছেন, একদম সত্যি কথা বলুন, কী সমস্যা আছে, কোনো অপারেশন হয়েছে, তাহলে আর কোনো ক্লেম রিজেক্টের সম্ভাবনা থাকে না। কারণ কন্ট্রাক্টটাই হয় সেটাকে একটা বিদেশি ভাষায় বলা হয় উবি রিমা ফাইডিস, যার ইংলিশের কথা হলো আটমোস্ট গুড ফেইথ। আটমোস্ট গুড ফেইথে এই কন্ট্রাক্টটা হয়। বাহ, খুব সুন্দর, ঠিক কথা সুন্দর। বলেছো। মানে এত সুন্দর করে তুমি গুছিয়ে বললে যে আমাদের ফলোয়ার্সরা খুব ভালোভাবে এটা এবং বুঝতে আমাদেরও পারবে। অ্যাওয়ারনেসটা বাড়বে হ্যাঁ, সাবজেক্টটার উপরে। একদম। আচ্ছা, এরপর তোমাকে আমি জিজ্ঞেস করব যে তোমার তো হ্যাপিয়েস্ট মোমেন্টটা তুমি শেয়ার করলে, তোমার লাইফে এরকম কোনো ঘটনা ঘটেছে যে তুমি খুব কষ্ট পেয়েছো, তুমি কিন্তু সেটা কাউকে শেয়ার করতে হ্যাঁ, পারছো না? সেরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি বললেন বলে এই কথাগুলো মনে পড়ছে। একজন ভদ্রলোক ব্যবসায়ী ছিলেন, ওনার সঙ্গে আমার যখন একজনের রেফারেন্সে পরিচয় হয়, উনি
বলেছিলেন যে আমি খুব প্রেশার নিয়ে কাজকর্ম করি, 10টা বছর আমার হাতে সময় আছে। এখন হচ্ছে উনি তখন 42-43 ইয়ার্সের ছিল, 53-তে উনি রিটায়ার করবেন এবং অ্যাডিকুয়েট ক্যাশ ফ্লো এটা ওনার প্ল্যানিং ছিল। তো এই ঘটনার মানে যখন চলতে চলতে এমন একটা সময় ভদ্রলোকের একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি চোখের সামনে দেখতে পেরেছি যে ওনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কয়েক ঘন্টার মধ্যে কী করে একজন ডক্টরের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে কনভার্ট হলো। কারণ হচ্ছে কি, যখন উনি হসপিটালাইজড হলেন, ওনার কাছ থেকে অথরিটি পুরো চলে গেছে, নিজে তো ডিসিশন নিতে পারবেন না। ওনার পরিবারকে ডাক্তার বলছেন যে আমি ওনাকে ঘরে ফিরিয়ে দেবো। তখন পরে ম্যাডাম শেয়ার করছে যে আমি বুঝতে পারছি ঘরে তো ফিরিয়ে দেবে, তো নিজের ঘরে কি ফিরতে পারবো নাকি ঘরটাও মানে বাড়িটাও বিক্রি করতে হবে। তো ওনাকে আমি কিছুটা বোঝার চেষ্টা করেছিলাম যে আপনি অ্যাডিকুয়েট ইন্স্যুরেন্স নিন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। যথারীতি ওনার ওটা খুব একটা ভালো ডিল মনে হয়নি, কিন্তু আলটিমেটলি দোষটা হয়তো আমার, যে আমি পুরোপুরি ডিউটিটা করতে পারিনি। তাহলে ওনার যে এত পছন্দের একটা ফান্ড ছিল, যেটা খুব উনি যত্ন করে আস্তে আস্তে কম অ্যামাউন্ট থেকে শুরু করে ভালো জায়গায় নিয়ে গেছিলেন, এবং এটা যে কত তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে গেল, এটা সত্যি আমার একটা খুব খারাপ লাগার জায়গা। যে চোখের সামনে আমি দেখলাম, আমি এই জন্যে আমার কাস্টমারদের শেয়ার করি সবসময় লাইভ এক্সাম্পল, যে এই জিনিসগুলো, কারণ ওয়েলথ ক্রিয়েশন একটা পার্ট, ওয়েলথ প্রোটেকশনও একটা পার্ট। প্রোটেকশনের অভাব হলে যতই ওয়েলথ ক্রিয়েটেড থাক, লিক থাকলে কখনো একটা চৌবাচ্চা ভর্তি হয় না। সেরকম আগে লিক প্রুফ করাটা আমার সবারই ডিউটি। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যতই আমরা পার্সোনাল কথা বার করার চেষ্টা করছি জয়ন্তর কাছ থেকে, কিন্তু জয়ন্ত কিন্তু হাইলি ফোকাসড অন হিজ প্রফেশন, সমানে কিন্তু ফিনান্সেই ফিরে আসছে। দ্যাট শোজ হিজ ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট টু ওয়ার্ক। আচ্ছা জয়ন্ত, তোমার কাছে আমরা এবার জানতে চাইবো তোমার একটা স্ট্রেংথ আর একটা উইকনেস। স্ট্রেংথ যদি বলেন, তো আমি একটা বলতে পারি যে আমি যখন কারোর সঙ্গে কথা বলি, তো আমি নিজের প্রফেশন কি পার্সোনাল লাইফিংসটাকে সরিয়ে দিয়েই কথা বলি। কারণ তার কি পছন্দ, তার এটা জানার চেষ্টা করি। কারণ একটা বই আমার খুব প্রিয়, যেটার নাম হচ্ছে 7 হ্যাবিটস অফ হাইলি হাইলি এফেক্টিভ সাকসেসফুল। পিপল। তো স্টিফেন কোভি সম্ভবত হ্যাঁ। ওনার লেখা। তো উনি একটা কথা বলেছিলেন, যেটা আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে এমফ্যাটিক লিসনিং। এমফ্যাটিক লিসনিং, আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দেন এক্সপেক্ট টু বি আন্ডারস্টুড। আমাকে সেই লোকটা তখনই বুঝতে পারবে যে যখন আমি ওনাকে পুরোপুরি বুঝতে পারি। সবাই যদি নিজেরটা বলার চেষ্টা করে, তাহলে কেউই কাউকে বুঝে উঠতে পারবে না। ঠিক কথাই, আর্ট অফ লিসনিং হ্যাঁ। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্ট অফ লিসনিং। আর যদি বলেন উইকনেস, উইকনেস, হয়তো আমি মানে এটাও একটু প্রফেশনালি উত্তরটা দিই, কারণ আমি হয়তো কাউকে খুব বেশি পুশ করে কারোর ইয়েতে আমি কারোর পার্সোনাল লাইফিংসটাকে নষ্ট করার চেষ্টা করিনি। যেটার একটা এক্সাম্পল হচ্ছে কি, একজনকে আমি মেডিক্লেম দিতে চেয়েছিলাম, দিয়ে উঠতে পারিনি। আমি চেষ্টা করি তাদের কি পছন্দ অপছন্দ সেটাকে সাপোর্ট করা। তো এটাই একটা উইকনেস মোটামুটি আমার মনে হয়। বাহ। তোমার এরপরে ফিউচার প্ল্যানটা কি? আমার ফিউচার প্ল্যান যেটা, সেটা হচ্ছে কি, আমি চাই যে বিজনেসটাকে অ্যাটলিস্ট অটোমোশনে নিয়ে যাওয়া। কারণ এখন যে আমি হয়তো দিনে 3জন থেকে 5জন কাস্টমারকে মিট করতে পারছি, প্রসপেক্টের সঙ্গে কথা বলতে পারছি, আমার কাজ এটাই হবে যে বিজনেসটাকে অটোমেশনে নিয়ে গেলে কিছু কিছু সিস্টেমে সাপোর্ট নিয়ে, কিছু ভালো এমপ্লয়ি দিয়ে, যে এইটাকে যদি আমি 10জনের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে গ্রোথটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়। তো আমার নেক্সট টার্গেট যে বিজনেসটাকে অ্যাটলিস্ট অটোমেশনে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া সম্ভব। আর অটোমেশন ডিজিটাল ইজ দ্য ইন থিং। তো Exactly. নেক্সট স্টেপটা একদমই ঠিকই ভেবেছো। আপনাদের এইটাতে আসাতে আমার তো ভালো লেগেছে এই কারণেই যে এই চ্যানেলটা যারা দেখবে তাদেরকে হয়তো আমি চিনতাম না। ওয়ান টাইপ অফ অটোমেশনের একটা স্টেপ এটা, জার্নি অফ 1000 মাইল স্টার্ট উইথ আ স্মল স্টেপ। উইথ আ স্মল স্টেপ। এক্স্যাক্টলি। তো People এই জন্য should আমি know you and recognize you, আপনাদের তাই না? কাছে সত্যি এটা আমি ধন্যবাদ জানাই যে একটা এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর যেহেতু আজকে আমাদের এই আড্ডাটা পুরোপুরি মিষ্টি নিয়ে, তাই তোমাকে কিন্তু একটুখানি মিষ্টি নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। খেতেই হবে। মিষ্টি মুখে আড্ডা, এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন এই চ্যাট শোয়ে। মিষ্টি মুখে আড্ডা উইথ ইন্দ্রাণী অ্যান্ড তানুজা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক আর- ইউ ফর ওয়াচিং আস সো পেশেন্টলি। এক্স্যাক্টলি। আর আমরা একদম এই পর্বে একদম শেষের দিকে চলে এসেছি। ওকে একটা ছোট্ট ফেলিসিটেশন করে আজকের এই পর্বটা আমরা শেষ করতে চাই। থ্যাংক ইউ জয়ন্ত আমাদের এই মিষ্টি মুখে আড্ডাতে আসার জন্যে। আর এটা হচ্ছে আমাদের সিগনেচার কাপ, মিষ্টির সাথে একটি কাপ।
আর একটা টোকেন অফ লাভ ফর ইউ। আমাদের দুজনের তরফ থেকে।